সুপার শর্ট সাজেশন সিরিজে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা ভূগোলের ক্লাস করব। ভূগোলের আমাদের যে চ্যাপ্টারটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বহু স্টুডেন্ট, আমি যে আগের দুটো ক্লাস করিয়েছি মানে ভারতটা করিয়ে দিয়েছি এবং তোমাদের বায়ুমণ্ডল, এই দুটো চ্যাপ্টার সব থেকে বড়। এই দুটো চ্যাপ্টার কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি। সুপার শর্টে যারা যারা এই জিনিসটা দেখোনি অবশ্যই এখনই গিয়ে দেখে নাও, ভিডিও সেকশনে পেয়ে যাবে। তো আজকে আমাদের সেকেন্ড সাবমেটিভের যে চ্যাপ্টারটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন নেই, কিছু প্রশ্ন রয়েছে, একদম প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করে দেবো, যেগুলো আমি বলে দেবো ক্লাসে। এবং মানে ওই প্রশ্নটা আর কি কিভাবে আসতে পারে সমস্ত টাইপের জিনিস কিন্তু এই ক্লাসে আমি আলোচনা করে দেবো। তো সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসে। যারা যারা ভিডিওটা নতুন দেখছো এখনই ভিডিওটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও এই সেশনটা তোমাদের কেমন লাগছে, এই সেশনটা তোমাদের কতটা মানে তোমাদের পরীক্ষার জন্য তোমাদেরকে তৈরি করেছে এটা কিন্তু আগে জানিয়ে দিও, ঠিক আছে? কারণ এর আগে যে দুটো ক্লাস করিয়েছি সেখানে তোমরা বহু স্টুডেন্ট কমেন্ট করেছো ম্যাম বায়ুমণ্ডলটা করিয়ে দিন, বায়ুমণ্ডলটা করিয়ে দিন। আমাদের ওয়ান শট না, এটা হচ্ছে আমাদের কি সুপার শট, তাই তো? সুপার শট মানে যেই যেই শর্ট কোশ্চেনগুলো আমাদেরকে করতেই হচ্ছে, এটা ওয়ান শট না, এটা হচ্ছে সুপার শট। তো চলো, আজকে আমাদের বায়ুমণ্ডলের দুটো টপিক রয়েছে সবাই জানো, একটা হচ্ছে সমুদ্র স্রোত সমুদ্র তরঙ্গ এবং আরেকটা রয়েছে আমাদের জোয়ার ভাটা। এই দুটো টপিকের উপর একদম আমি বলে দেবো, যেইগুলো বলে দেবো একদম কিন্তু ছাড়বে না, কোনোভাবে ছাড়বে না। তো চলো, প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে দেখো, সমুদ্র জলের যে জলরাশি যখন একই স্থানে ওঠানামা করে, মানে ছন্দময়ভাবে যখন একই স্থানে, মানে কিরকম হয় জিনিসটা, ঠিক এই রকম একই স্থানে যখন ছন্দময়ভাবে ওঠানামা করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সমুদ্র তরঙ্গ। আর যদি অনুভূমিকভাবে প্রবাহিত হতো তাকে আমরা বলতাম সমুদ্র স্রোত। কিন্তু এখানে প্রশ্ন বলেছে একই স্থানে ওঠানামা করে, তাহলে উত্তর কি হবে? সমুদ্র তরঙ্গ। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? আমি ক্লাসে বহুবার বলেছি এবং যারা যারা বায়ুমণ্ডলের ক্লাস দেখোনি, বুঝতে পারছো না, জোয়ার ভাটা বুঝতে পারছো না, তোমাদের ইউটিউবে আমার এই ক্লাসটা করানো রয়েছে, মানে প্রচুর হাজার হাজার স্টুডেন্ট এই ভিডিওগুলো দেখে নিয়েছে। তুমি কি এখনো বাকি রয়ে গেছো? তাহলে যাও এখনই গিয়ে দেখে নাও, একটুও তোমার এই চ্যাপ্টারে ডাউট থাকবে না, আমি বলছি তোমাকে থাকবে না। তো কি বলছে দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? নিয়ত বায়ুপ্রবাহ। যদি ম্যাম অপশনে বায়ুপ্রবাহ থাকে তাহলে কি করব? হ্যাঁ, তাহলে তুমি ওটাই দাগ দেবে, তাহলে তুমি বায়ুপ্রবাহ। আমাদের সমুদ্র স্রোতটা কেন হচ্ছে? বায়ুপ্রবাহের জন্য হচ্ছে, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় বা প্রধান কারণ, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম যে মহাসাগর সেটার নাম কি? পৃথিবীর বৃহত্তম মানে অনেক বড় এবং গভীরতার দিক থেকেও বড় মহাসাগরের নাম কি হচ্ছে? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর, অপশন নাম্বার এ। চলো নেক্সট, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। এই প্রশ্নটা মানে তুমি যখন প্র্যাকটিস করবে না, তুমি দেখবে বহু স্কুলে এই প্রশ্নটা আছে, বহু স্কুলে আছে। তো পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হচ্ছে অপশন এ গ্র্যান্ড ব্যাংক, অপশন এ গ্র্যান্ড ব্যাংক। নেক্সট, সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে কি বলে? অনেকে দাগ দেবে হিমপ্রাচীর, কিন্তু না, হিমপ্রাচীর কোনটা? যখন উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যেখানে মিলিত হয় সেখানে যে সীমারেখাটা তৈরি হয় তাকে আমরা বলি হিমপ্রাচীর। কিন্তু প্রশ্ন বলেছে এখানে যে ভাসমান স্তূপ, মানে ব্যাপারটা কিরকম দেখো, ব্যাপারটা তোমার এই রকম দাঁড়াচ্ছে, তুমি ধরো এটা তোমার সমুদ্র স্রোত, এইখানে এইখানে তোমার একটা এই ধরনের একটা হিমশৈল রয়েছে, যেটা যেটা সমুদ্রের উপরিভাগে, যেটা সমুদ্রের উপরিভাগে মাত্র 1% মানে 9 ভাগ, যদি আমি এটা পুরোটা দৈর্ঘ্য ধরে নিই 9 ভাগ, 9 ভাগের 1 ভাগ সমুদ্র জলের ওপরে থাকে, 8 ভাগ কোথায় থাকে? 9 ভাগের 8 ভাগ থাকে জলের নিচে, এখানে জলের নিচে থাকে। এই যে ভাসমান স্তূপ, এইটাকে আমরা বলি কি? হিমশৈল। কি বলি? হিমশৈল, অপশন নাম্বার সি। ওকে, হিমবাহতে দাগ দিয়ে দিচ্ছি, অপশন নাম্বার ডি হিমশৈল। ওকে, চলো নেক্সট, উষ্ণ এবং শীতল স্রোত যে স্থানে মিলিত হয়, বাবা এক্ষুনি বলে দিলাম প্রশ্নের উত্তরটা, এই এই প্রশ্নটা অ্যানালাইসিস করার সময় আমি বলে দিয়েছি। তোমরা জানাও আমাকে, এটা এটা আমাকে জানাও, এটা আমাকে, এটা 8-এর দাগের প্রশ্ন, কোথায় জানাবে? কমেন্ট করে জানাবে, কোথায় জানাবে? কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো নেক্সট প্রশ্ন দেখো, কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জে সারা বছর বরফ মুক্ত থাকে? এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। ব্রিটিশ দ্বীপপুঞ্জ সারা বছর বরফ মুক্ত থাকে, মানে সেখানে বরফ থাকে না, সেখানে বরফ থাকে না কেন?
উষ্ণতার প্রভাবে। তাহলে এখানে কি হবে? উষ্ণ উপসাগরীয় স্রোত, উষ্ণ উপসাগরীয় স্রোত। নেক্সট দেখো কি রয়েছে, নরওয়ে হামারফাস্ট বন্দরে সারা বছর জাহাজ চলে। কেন? কেন জাহাজ চলে? কারণ সেখানে উষ্ণতার জন্য। তাহলে দেখো এখানে শীতল হবে না, শীতল হবে না। হামলেট স্রোত এটা কিন্তু একটা শীতল স্রোত, এটাও হবে না। তাহলে কি হবে? উষ্ণ স্রোতের প্রভাবে উত্তর হবে উষ্ণ স্রোতের প্রভাবে, অপশন নাম্বার এ। উষ্ণতার জন্য, উষ্ণ স্রোতের প্রভাবে সারা বছর জাহাজ চলে নরওয়ে হামারফাস্ট উপকূলে বা বন্দরে। নেক্সট, মগ্নচড়া সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়? উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যেখানে মিলিত হয় সেখানে কি হয়, শীতল স্রোতে কি হয়, বিভিন্ন ধরনের নুলি বালি এগুলো থাকে, এবং উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে ওই শীতল স্রোতটা কি হয়, আস্তে আস্তে ওখানে যে নুড়ি তোমার বালি এগুলো যে থাকে এগুলো সব থিতিয়ে যায়, ফলে সেখানে একটা মগ্নচড়া তৈরি হয়। তাহলে কি কারণে হচ্ছে? উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মিলন হওয়ার কারণে। তাহলে কি হবে? অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ওকে, চলো নেক্সট। নেক্সট দেখো, বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠার উপযোগী ক্ষেত্র কোথায়? মগ্নচড়ায়, একমাত্র মগ্নচড়ায়। এখানে হচ্ছে আমাদের কি বাণিজ্যিকভাবে মৎস্য গড়ে ওঠে। অপশন নাম্বার কি হচ্ছে? সি। নেক্সট প্রশ্ন দেখো, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোথায়? শৈবাল সাগর কোথায় সৃষ্টি হয়েছে? আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে। অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নেক্সট প্রশ্ন দেখো, সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ হয় কি কারণে হয়? সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ আমাদের যে হচ্ছে কোন সূত্র অনুসারে? আমাদের বাঁ দিকে যেতে ডান দিকে বেঁকে যাচ্ছে, বাম দিকে বেঁকে যাচ্ছে, কোন সূত্রের প্রভাবে? ফেরেলের সূত্র, ফেরেলের সূত্র। অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। তাই তো? তাই তো? বলো বলো বলো, কেমন লাগছে ক্লাস? নেক্সট দেখো, আফ্রিকার কালাহারি মরুভূমির সৃষ্টি হয়েছে। দেখো, আফ্রিকায় যে কালাহারি মরুভূমির সৃষ্টি হয়েছে এটা কিন্তু শীতল বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে। ঠিক আছে, এখানে আরো কি, যেমন ধরো এই যে এখানে অপশন রয়েছে হাম্বার্ট স্রোত, এটা একটু বলে দিই। এটা যেমন রয়েছে হাম্বার্ট স্রোত, এটা কি হয়, এখানে কিন্তু এই স্রোতের প্রভাবে কি হয়, আটাকামা মরুভূমি সৃষ্টি হয়। তোমাকে ধরো ওই প্রশ্নটা দিল না, তোমাকে এই প্রশ্নটা দিল, তাহলে এই প্রশ্নটা আমি অ্যানালাইসিস করে দিলাম, সেটা আটাকামা মরুভূমি সৃষ্টি হয় কোন স্রোতের প্রভাবে? হাম্বোল্ট স্রোতের প্রভাবে। বোঝা গেল? বোঝা গেল? আর ভুল করবে? বলো, বোঝা গেল? এখানে কিন্তু এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে, এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। চলো নেক্সট, নিউ ফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডর উপকূলে তুষারপাত সৃষ্টি হয়, ঝড় ঝঞ্ঝা তুষারপাত তৈরি হয় শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। শীতল ল্যাব্রাডর স্রোত, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ, শীতল ল্যাব্রাডর স্রোত। নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে, এল নিনোর প্রভাব দেখা যায়। এই প্রশ্ন আমরা বায়ুমণ্ডলেও পড়েছি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন মহাসাগরে দেখা যায় এল নিনোর প্রভাব? কোন মহাসাগরে দেখা যায়? ভারত মহাসাগরে, এই সরি, প্রশান্ত মহাসাগরে দেখা যায়। কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। অপশন নাম্বার বি। চলো নেক্সট, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৌসুমী স্রোতের দিক পরিবর্তন ঘটে কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। কোন মহাসাগরে জানো? ভারত মহাসাগরে, ভারত মহাসাগরে হয়। তাহলে কি হবে উত্তর? অপশন নাম্বার ডি। নেক্সট দেখো কি রয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে সমুদ্র স্রোতের, এই যে ওই প্রশ্নটাই দেওয়া হয়েছে, দিক পরিবর্তন ঘটে কোন মহাসাগরে? ভারত মহাসাগরে। একটু আগে আলোচনা করে দিলাম জাস্ট আগের কোশ্চেনে। তাহলে ভারত মহাসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে সমুদ্র স্রোতের কিন্তু দিক পরিবর্তন ঘটে। চলো নেক্সট প্রশ্ন দেখো, মগ্নচড়ায় ড্যাশ জাতীয় মৎস্য খাদ্য অধিক পাওয়া যায়? মগ্নচড়ায় প্ল্যাংটন, মানে তুমি জানো এখানে বেশ ছোট ছোট উদ্ভিদ প্রাণীর যে তাদের যে উপযোগী খাবার সেটা কিন্তু এই মগ্নচড়ায় পাওয়া যায়। যে দেখো জাতীয় মৎস্য খাদ্য অধিক পাওয়া যায় সেটা হচ্ছে প্লাংটনে। আচ্ছা, এরপরে তোমাদেরকে আমি দুটো তিনটে ছক, একটা ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং আমাদের প্রশান্ত মহাসাগরে, এইখানে যে জিনিসগুলো তোমাকে পড়তে হবে, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে। হয় তুমি এমসিকিউ এ পাবে, না হয় তুমি শূন্যস্থানে পাবে, না হয় তুমি সত্য মিথ্যায় পাবে। এই রকম তুমি একটা প্রশ্ন কিন্তু পাবেই, না হয় হয়তো তুমি দু এক কথায় পাচ্ছ, অথবা তুমি পাচ্ছ স্তম্ভ মেলানোয়। সেটা তুমি তোমার সেকেন্ড ইউনিট টেস্টে হতে পারে, টেস্টে হতে পারে, বা ফাইনালে হতে পারে, কিন্তু প্রশ্ন তোমার একটা থাকবেই। তাই জন্য কি করতে হবে, এই ছকগুলো কিন্তু পড়তে হবে, পড়তেই হবে। যেমন তোমাকে বলতে পারে যে যেমন কুরেশীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর। কি উত্তর হবে? প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, তোমাকে দিতে পারে বেরিং স্রোত দেখা যায় কোন মহাসাগরে? তোমাকে দিতে পারে যে ওয়াশীয় স্রোত দেখা যায় কোন মহাসাগরে? ল্যাব্রাডর স্রোত দেখা যায় কোন মহাসাগরে?
এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে দেয়। আমি তোমাকে একটু হাইলাইট করে দেবো যে যেই যেই জায়গাগুলো খুব ভালো করে দেখতে হবে। যেমন এখান থেকে যে প্রশ্নগুলো হয় আর কি, কুরেশীয় স্রোত, এটা আমি স্টার মার্ক দিলাম। আচ্ছা, এখানে তোমাকে এটা দিলাম, এখানে ওয়াশীয় স্রোতটা পড়বে, ক্যালিফোর্নিয়া স্রোত, সুমেরু এবং কুমেরু স্রোত দুটোই, ঠিক আছে। এখানে পেরু স্রোত বা এই হাম্বল স্রোত খুব ইম্পর্টেন্ট, এই যে বেরিং স্রোত খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে আটলান্টিকে যেগুলো করতে হবে, আটলান্টিকে তোমার এখানে ল্যাব্রাডার স্রোত খুব ভালো জানতে হবে, কানারি স্রোত জানতে হবে, কুমেরু স্রোত জানতে হবে এবং বেঙ্গুয়েলা স্রোত। তুমি আগেও দেখেছো বেঙ্গুয়েলা স্রোতে কি হয়, আমাদের কালাহারি কালাহারি মরুভূমির সৃষ্টি হয়, তাহলে এটা কিন্তু দেখতে হচ্ছে, ঠিক আছে। এই যেমন এখানে হাম্বল স্রোত, এই হাম্বল স্রোতে কি হয়, আটাকামা মরুভূমি হয়, এটা কোন মহাসাগরে দেখা যায়, প্রশান্ত মহাসাগরে। তোমার এখানে শীতল ল্যাব্রাডার স্রোত, একটু আগে দেখলাম নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে যে ঝড়ঝঞ্ঝা তৈরি হয় সেটা শীতল ল্যাব্রাডার স্রোতে পড়ে, সেটা কোন মহাসাগরে দেখা যায়, আটলান্টিক মহাসাগরে। তাহলে এই জায়গাগুলো কিন্তু দেখতে হবেই। এখানে দেখবে ব্রাজিল স্রোত এবং উপসাগরীয় স্রোত, উষ্ণ উপসাগরীয় স্রোত, এখানে দেখবে উষ্ণ উপসাগরীয় স্রোত একদম ছাড়বে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু, যেগুলো স্টার মার্ক দিচ্ছি, যারা পারবে তারা পুরোটা করবে, যারা পারবে না একান্তই অসুবিধে করছো, যেগুলো স্টার দিচ্ছি সেগুলো কিন্তু দেখবে। তুমি বারবার ক্লাসটা দেখো, একবার খাতায় লিখে নাও এবং তুমি বারবার ওটা প্রতিদিন একবার করে লেখো, তোমার এখান থেকে ভুল হবে না। আমি কিন্তু তোমাকে বলছি এখান থেকে একটা প্রশ্ন থাকবেই, একটা প্রশ্ন শিওর তুমি পাবে, শিওর। চলো এবার দেখো ভারত মহাসাগর। ভারত মহাসাগরে যেমন এই পশ্চিম অস্ট্রেলীয় স্রোত এবং কুমেরু স্রোত, এটা তো তুমি দেখছোই, কুমেরু স্রোতটা না দেখলেও হবে। পশ্চিম অস্ট্রেলীয় স্রোত তোমাকে দেখতেই হচ্ছে, এখানে সোমালি স্রোত, মাদাগাস্কার স্রোত এবং আগুলহা স্রোত, এই তিনটে তোমাকে দেখতেই হচ্ছে। এবং তোমাকে যেটা দেখতে হচ্ছে মৌসুমী স্রোত, এটা কিন্তু শুধুমাত্র ভারত মহাসাগরে হয়। দেখো মৌসুমী স্রোতের কিন্তু দুটো ভাগ রয়েছে, একটা দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম, এত জানার দরকার নেই। তুমি যখনই দেখবে মৌসুমী স্রোত সেটা শুধুমাত্র ভারত মহাসাগরে, তাই জন্য আমি দুটোই স্টার দিয়ে দিলাম, ঠিক আছে। তুমি যখনই দেখবে মৌসুমী স্রোত সেটা কিন্তু আমাদের ভারত মহাসাগর। ওকে, তাহলে শুধু দিকগুলো দেখে নেবে, ভুলভাল দিকে দাগ দেবে না। একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, মানে এই দিকে একটা যায়, দক্ষিণ পশ্চিম মানে এইদিকে, আর উত্তর পশ্চিম মানে উত্তর দিক থেকে পশ্চিম মানে এই দিকে, ঠিক আছে। কোনো পূর্বের কোনো গল্প নেই, পূর্বের কোনো গল্প নেই, এটা মাথায় ঢুকিয়ে রাখো, ঠিক আছে। তাহলে এইখান থেকে একটা প্রশ্ন কিন্তু হচ্ছেই। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব আমরা। পরের কোশ্চেন দেখো, জোয়ার ভাটার ক্ষেত্রে সব থেকে বেশি প্রভাব লক্ষ্য করা যায় কার, সূর্যের, চাঁদের, সমুদ্রের নাকি পৃথিবী? দেখো জোয়ার ভাটা যে এই যে ঘটনাটা ঘটে, এটার জন্য পুরোপুরি দায়ী হচ্ছে চাঁদ, এটার জন্য পুরোপুরি দায়ী হচ্ছে চাঁদ। তাহলে এখানে কি উত্তর হবে, বেশি প্রভাব লক্ষ্য করা যায় কি হবে, চাঁদ, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। নেক্সট, কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্টি হয় কি, কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্টি হয় আমাদের গৌণ জোয়ার, গৌণ জোয়ার। তাহলে উত্তর কি হবে, অপশন নাম্বার বি হবে ম্যাম, অপশন নাম্বার বি। নেক্সট দেখো কি রয়েছে, মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে কি হয়, তুমি ক্লাস 9-এ পড়ে এসছো, এই স্থানে যেটা ঘটে প্রতিবাদ স্থানে তার বিপরীত ঘটনা ঘটে। তাহলে এখানে যদি মুখ্য জোয়ার ঘটে, এর প্রতিবাদ স্থান এই জায়গাটায় কি ঘটবে, গৌণ জোয়ার, গৌণ জোয়ার ঘটবে। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট দেখো, দুটি মুখ্য জোয়ার, এই জায়গাটা ভালো করে দেখবে, কেউ ভুলভাল করবে না, ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একবার শুনে নাও। দুটি মুখ্য জোয়ার মানে দুটো মুখ্য জোয়ার কখন হবে, আজকে একটা হবে, আবার ঠিক পরের দিনে ওই সময় আরেকটা হবে, ঠিক আছে, ওই সময় আরেকটা হবে। তাহলে তার সময়ের ব্যবধান মিনিমাম 24 ঘন্টা, মিনিমাম তোমাকে 24 ঘন্টা হতেই হবে। আজকে যদি একটা মুখ্য জোয়ার ঘটে, নিশ্চয়ই আজকে সন্ধ্যেবেলা একটা মুখ্য জোয়ার ঘটবে না, তাহলে আজকে যদি একটা মুখ্য জোয়ার ঘটে তার ঠিক 24 ঘন্টা সামথিং টাইমের পরে কিন্তু আরেকটা মুখ্য জোয়ার ঘটবে। তাহলে যখনই দেখি 24 ঘন্টা 10 মিনিট হচ্ছে আমার কারেক্ট আনসার। ওকে, এবারে দেখো বাকি প্রশ্নগুলো অ্যানালাইসিস করব, এটা একটু শোনো। তোমাকে যদি বলে যে 6 ঘন্টা 13 মিনিট, 6 ঘন্টা 13 মিনিটটা কি, এটা হচ্ছে কোনো একটা স্থানে একটা জোয়ার এবং একটা ভাটার মধ্যে যে সময়ের ব্যবধান, মানে একদিনে, ধরো একটা স্থান একদিনে একটা জোয়ার হলো এবং আরেকটা যে ভাটা হচ্ছে, এখানে ধরো আরেকটা, এই জায়গাটা ধরো একটা ছোট করে আমি দিচ্ছি, এটা ভাটা হয়েছে, এটা ভাটা হয়েছে, তাহলে এই দুটো সময়ের মধ্যে ডিস্টেন্সটা কত, টাইমটা, সেটা হচ্ছে আমাদের 6 ঘন্টা 13 মিনিট। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, একটি কোনো একটি স্থানে, আমি এখানে ছোট করে লিখলাম, একটি জোয়ার, একটি জোয়ার ও একটি ভাটার, একটি ভাটার সময়ের ব্যবধান,
তোমাকে দিতে পারে এই প্রশ্নটা, যে কোনো একটি স্থানে একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? তার উত্তর হবে আমার 6 ঘন্টা 13 মিনিট। ক্লিয়ার? নেক্সট যেটা রয়েছে 12 ঘন্টা 26 মিনিট। এটা কি? এটা হচ্ছে কোন মানে একটা মুখ্য জোয়ার এবং একটা গৌণ জোয়ারের মাঝখানে যে সময়ের ব্যবধান, সেটা হচ্ছে আমার 12 ঘন্টা 26 মিনিট। বুঝতে পারলে? বলো তো বুঝতে পারলে কিনা? এটা কি? এটা হচ্ছে আমার একটি মুখ্য জোয়ার ও সময়ের ব্যবধান। বুঝতে পারলে? তাহলে এটা কি? একটা মুখ্য জোয়ার এবং একটা গৌণ জোয়ার কতক্ষণ পরে হবে? 12 ঘন্টা। 12 ঘন্টা, ঠিক আছে। তার যে সময়ের ব্যবধান সেটা হচ্ছে আমার 12 ঘন্টা 26 মিনিট। তার আর যেটা রইল দুটি মুখ্য জোয়ারের হচ্ছে, যে কোনো একটা প্রশ্ন তোমাকে প্রশ্ন দিতে পারে পরীক্ষায়, যে কোনো একটা প্রশ্ন। তাই জন্য আমি প্রত্যেকটা অ্যানালাইসিস করে দিলাম এবং অপশনগুলো ওইভাবেই আমি করেছি যাতে করে আমি তোমাদেরকে বোঝাতে পারি প্রত্যেকটা প্রশ্ন। বুঝতে পেরেছো? কেমন লাগছে ক্লাসটা? লাইক করতে কিন্তু একেবারেই ভুলবে না, অবশ্যই লাইক করো। আর যে প্রশ্নের উত্তর আমি জানতে চেয়েছি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমাদের সুপার শর্ট সাজেশন সিরিজে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার যা যা বলা হয়েছিল সেগুলো কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে। এই সাজেশন সিরিজটা তোমাদের কতটা হেল্প করছে সেটা তো জানাতেই হবে। বাংলা ইতিমধ্যেই করিয়ে দিয়েছি, যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নাও। প্রত্যেক বাংলাতে যত কটা রয়েছে, যত কটা আমাদের সিলেবাসের সেকেন্ড সাবমেটিভে রয়েছে, গল্প কবিতা যা কিছু রয়েছে সমস্ত দিয়ে একটা ভিডিও করা হয়েছে। একদম যেই জায়গাগুলো তোমাকে ফোকাস রাখতেই হবে সেগুলো তোমাকে ক্লাসের মধ্যে বলে দেওয়া হয়েছে। তাহলে যারা দেখোনি দেখে নাও। এবং ভূগোলের যে বাকি দুটো ক্লাস, ভারত অনেক বড় চ্যাপ্টার, অনেকের অনেক সমস্যা, কিন্তু ক্লাসটা একবার দেখে নাও। কোন কোন শর্ট প্রশ্নগুলো আমাদের ওই চ্যাপ্টারের ওই অংশ মানে অর্থনৈতিক পার্টটা থেকে আসতে পারে তুমি একটা আন্দাজ করে নিতে পারবে। আর রইল বায়ুমণ্ডলে আমি বুঝতে পারছি না যে থার্মোমিটার দিয়ে কি মাপা হয়, এগুলো আমি কিভাবে পড়বো বুঝতে পারছি না। এখনই যাও ভিডিওটা দেখে নাও, সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আজকে ছিল আমাদের বায়ুমণ্ডল, এটা কিন্তু হলে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে সেকেন্ড সাবমেটিভের সুপার শর্ট সাজেশন সিরিজের যা যা বলা হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? এবং জীবন বিজ্ঞানও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের যে 3টে চ্যাপ্টার পরীক্ষা হবে সেটাও কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন যেটা আমি দেখাবো তোমাকে, দেখো সিজিগিতে যে চাঁদ সূর্য এবং পৃথিবী অবস্থান করছে, চাঁদ সূর্য এবং পৃথিবী কিসে অবস্থান করছে? একই সরল রেখায়। কিভাবে অবস্থান করছে এটা মনে রাখবে, একই সরল রেখায়, এই শব্দটা একটু মনে রাখবে। তোমাকে দিতে পারে যে সিজিকে অবস্থান করে সমকোণে, একই সরল রেখায়, 360 ডিগ্রি, এইরকম বিভিন্ন অপশন দিতে পারে। তো এটা মনে রাখবে, একই সরল রেখা মানে একটাই যদি সরল রেখা হয় তাহলে সেটা কত ডিগ্রি কোণ হবে? 180 ডিগ্রি কোণ। 180 ডিগ্রি কোণ, তাই না? একই সরল রেখায় হলে কি হবে? 180 ডিগ্রি কোণ। বোঝা গেল? চলো নেক্সট, পূর্ণিমা তিথিতে সিজিকে যে অবস্থান তাকে কি বলা হয়? এই যে সিজিকে কিভাবে একই সরলরেখায় চাঁদ সূর্য এবং পৃথিবী অবস্থান করছে, আর এটা কি বলছে? পূর্ণিমা তিথিতে যখন সিজিকে অবস্থান করে তাকে আমরা বলি প্রতিযোগ। অপশন নাম্বার সি। ম্যাম যোগ বিন্দুটা কি? এটা হচ্ছে আমাদের সিজিগির অর্থ। সিজিগি এই শব্দটির হচ্ছে অর্থ। আচ্ছা, সংযোগ কি? যখন পৃথিবী এবং চাঁদের মাঝখানে সূর্য চলে আসবে তখন তাকে আমরা বলি সংযোগ। ঠিক আছে? যখন চাঁদ এবং পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় তখন তাকে আমরা বলি অ্যাপোজি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। পৃথিবী এবং চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে আমরা কি বলি? এক্ষুনি বলে দিলাম কি বলি, তাকে আমরা অ্যাপোজি বলি। ম্যাম কত দূরত্ব হয়? 4.07 লক্ষ কিমি। তাহলে ম্যাম কম থাকলে কত হয়, বা তাকে আমরা কি বলি? কম থাকলে তাকে আমরা বলি পেরিজি। এটা কত হতে পারে? এটা হতে পারে 3.56 লক্ষ কিমি। ম্যাম কি করে মনে রাখবো আপনি একটু বলে দিন। কিভাবে মনে রাখবো যে কোনটা অ্যাপোজি কোনটা পেরিজি, কখন দূরত্ব কমে কখন দূরত্ব দূরে হয়ে যাচ্ছে? আমি তো ভুলেই যাচ্ছি। তুমি এটুকু মনে রাখবে, অ্যাপোজি আর কি পেরিজি, তাই তো? অ্যাপোজি মানে কি? অ্যাওয়ে। অ্যাওয়ে মানে কি? দূরে। দূরে মানে কত? 4.07 লক্ষ কিমি। ওকে, আর পেরিজি মানে একদম ছোট্ট করে তুমি ভেবে নাও যে পাশে। যদিও এটা হয় না,
তুমি জাস্ট মেলানোর জন্য পাশে, মানে পাশেই রয়েছে, মানে যার দূরত্ব কম, যার দূরত্ব কম, ঠিক আছে, আমরা মেলানোর জন্য এটা করছি, যেটা দূরত্ব হচ্ছে 3.56 লক্ষ কিমি। মনে থাকবে, মনে থাকবে, সবসময় মনে রাখবে অ্যাপোজি মানে হচ্ছে অ্যাওয়ে, অ্যাপোজি মানে হচ্ছে অ্যাওয়ে, যেটার মানে কি দূরে, ব্যাস তার অপোজিটটা তুমি পেয়ে যাবে, অলরেডি পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে কোনোদিন আর ভুলবে না। এই প্রশ্নটা কিন্তু মানে প্রত্যেকটা স্কুলে আসার, মানে তুমি ধরে নিতে পারো 95% স্কুলে কিন্তু এই প্রশ্নটা দেয়, যে কম দূরত্ব হলে কি হয়, বেশি দূরত্ব হলে কি হয়, যখন অ্যাপোজি হবে সেই স্থানে কি হবে, অ্যাপোজি জোয়ার, যখন হবে পেরিজি তখন সেখানে হবে পেরিজি জোয়ার। এই প্রশ্নগুলো থাকে, এগুলো কিন্তু অবশ্যই করতে হবে এবং এই জিনিসটা তোমায় কিন্তু মনে রাখতেও হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। চাঁদ এবং সূর্যের অবস্থান যখন সমকোণে থাকে 90 ডিগ্রি, তখন সেটা কোন পক্ষ? সেটা হচ্ছে আমাদের কৃষ্ণ এবং শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে। তখন কি হয়? তখন হয় আমাদের মরা জোয়ার, তখন হয় তোমার মরা জোয়ার। ওকে, কৃষ্ণ এবং শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে যে জোয়ারটা হয় সেটাকে আমরা বলি মরা জোয়ার। এটাও প্রশ্ন দেয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। সারাসারি বান কোথায় দেখা যায়? সারাসারি বান কোথায় দেখা যায়? হুগলি নদীতে দেখা যায়, হুগলি নদীতে। অপশন নাম্বার এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জোয়ারের জল নদীর মোহনা দিকে উল্টো খাতে প্রবেশ করাকে আমরা কি বলি? যখন আমাদের জোয়ারের জল নদীর মোহনা দিয়ে উল্টো খাতে প্রবেশ করছে তখন তাকে আমরা বলি বান ডাকা। পেরিজি কি হবে? পেরিজি কি হবে বলো? যখন চাঁদ এবং আমাদের পৃথিবীর মধ্যে দূরত্ব কম থাকে তখন আমরা তাকে বলি পেরিজি। যখন চাঁদ, পৃথিবী, সূর্য একই সরল রেখায় অবস্থান করে তখন তাকে আমরা বলি সিজিগি। আর প্রতিযোগটা কি? যখন পৃথিবী, চাঁদ, সূর্য, পৃথিবী যখন যে অবস্থানটায় আছে সেইখানটাকে আমরা বলছি কি? তোমার প্রতিযোগ অবস্থান। চলো নেক্সট, নদীতে বান ডাকা হয় কোন সময়? বর্ষাকালে হয়। ম্যাম বর্ষাকালে হয়, তখন কি চলে? তখন সেখানে হয় ভরা কটাল, ভরা কটাল। অপশন নাম্বার এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে? নডাকা নয়, এটা হচ্ছে বান ডাকা। বান ডাকার তীব্রতা প্রবল হলে নদীর মোহনার আকৃতি কেমন হয়? যদি বান ডাকার মানে যে তীব্রতা সেটা যদি আমাদের মানে কি বলবো প্রবল হয়, তাহলে মোহনা কিরকম হয়? মোহনা হয় আমাদের ফানেল আকৃতির, ফানেল আকৃতির, মানে এই ধরনের ফানেল আকৃতির। সেটা হচ্ছে অপশন নাম্বার এ। তো টোটাল ছিল আমাদের 30টা প্রশ্ন, টোটাল ছিল আমাদের 30টা প্রশ্ন। তুমি কত পেয়েছো, কটা প্রশ্ন তুমি আমার সাথে সাথে ঠিক করেছো, অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে। আমি দেখতে চাই তোমাদের সেকেন্ড সামেটিভের প্রিপারেশন কতটা ভালো। ইতিমধ্যে এর আগের ভিডিওতে বহু স্টুডেন্ট আমাকে জানিয়েছে তারা তারা কত কত পেয়েছে। তো তুমিও কিন্তু জানাতে একেবারেই ভুলো না। যারা ভিডিওটা দেখছো তুমি এখনই কমেন্ট করে জানাও যে 30টা প্রশ্নের মধ্যে তুমি কত মার্কস পাচ্ছ, তোমার প্রিপারেশন কতটা এই চ্যাপ্টার থেকে তৈরি রয়েছে। তো পুরো সিজন আমাদের যে সিরিজটা সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। তো ভিডিওটা লাইক করতে একেবারে ভুলবে না। যারা অনেকে জানতে চাইছো ব্যাচের ব্যাপারে, ব্যাচের ব্যাপারটা রইলো পরে। তোমার যদি কোনো ডাউট থাকে বা তুমি যদি ব্যাচ রিলেটেড কিছু জানতে চাও তাহলে অবশ্যই তুমি এই নাম্বারে যোগাযোগ করে নিও, 9800588615। ঠিক আছে, যে যে জানতে চাও বা কিছু তোমার যদি ব্যাচ রিলেটেড ডাউট থাকে অবশ্যই কন্ট্যাক্ট করে জেনে নিও। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। পরীক্ষার জন্য সবার অনেক অনেক শুভেচ্ছা রইলো। তো তোমাদের কবে কবে পরীক্ষা শুরু হচ্ছে সেটাও জানিয়ে দিও। তো চলো সবাইকে টাটা।